কাল অফিসিয়ালি বাংলাদেশে প্রবেশ করলো স্টারলিংক। এবং শুধু অফিসিয়ালি প্রবেশ করা নয়, এক্ষেত্রে বাংলাদেশ এমন এক সিদ্ধান্ত নিল যা রীতিমতো ভারতের জন্য বিপজ্জনক। দেখুন, এই স্টারলিংককে নিয়ে বিতর্ক কম হচ্ছে না। ইলন মাস্কের কোম্পানি স্টারলিংক এমনভাবে কিছু দেশের জন্য বিপজ্জনক হয়ে উঠছে, তা কিন্তু নিঃসন্দেহে আন্তর্জাতিক ইস্যুতে পরিণত হয়েছে। দুটো স্পেসিফিক ঘটনা আমি আপনাদের বলতে চাই। প্রথম ঘটনা ইরানকে কেন্দ্র করে। আপনারা জানেন, ইরান সরকার তুমুল বিক্ষোভের সময় তাদের দেশে ইন্টারনেট শাটডাউন করেছিল। সে সময় বিভিন্ন ক্ষেত্রে খবর সামনে আসে যে স্টারলিংক ইন্টারনেট শাটডাউন থাকা সত্ত্বেও ইরানের মানে অন্তর যে চেহারা, ডোমেস্টিক যে বিভিন্ন ঘটনাগুলো স্যাটেলাইটের মাধ্যমে তুলে ধরে আমেরিকা প্রশাসনের কাছে রিয়েল টাইম ডাটা মারফত পৌঁছে দিয়েছিল। ফলে এই স্টারলিংককে আপনি নিষিদ্ধ ঘোষণা করলেও স্টারলিংক যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ হবে এই গ্যারেন্টি কিন্তু ইলন মাস্কের কোম্পানি দিতে পারেনি। ভারত কিন্তু ঠিক 1 মাস আগে এই স্টারলিংককে ভারতে না বসানোর একটি কড়া নির্দেশিকা জারি করে, অর্থাৎ ভারতে স্টারলিংক নিষিদ্ধ। কিন্তু বাংলাদেশ সরকার মোহাম্মদ ইউনূসের সময় স্টারলিংককে অ্যাপ্রুভ করে দেয় এবং বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ডিজিটাল নেটওয়ার্ক হাব হতে গিয়ে আসলে বিভিন্ন দেশের সুরক্ষার সঙ্গে বড়সড় ছেলেখেলা করতে চলেছে এবং তা ভারতের উত্তর পূর্বতে আরো বড় বিপজ্জনক হতে পারে। কেন বিপজ্জনক হতে পারে সেই ভিডিও আমি আপনাদেরকে সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করছি। প্রথমে বুঝতে হবে এই স্টারলিংক কিভাবে কাজ করে। দেখুন, স্টারলিংক বেসিক্যালি অত্যন্ত উন্নত মানের লো আর্থ অরবিট স্যাটেলাইট। অর্থাৎ আমাদের পাড়ায় যে ধরনের মোবাইল টাওয়ারগুলো দেখেন, এই স্যাটেলাইটের কাজ করার জন্য মোবাইল টাওয়ারের প্রয়োজন হয় না। এটি সরাসরি স্পেস থেকে কাজ করে, ফলে এর স্পিড যেমন বেশি তেমন একে ট্র্যাক করাও কিন্তু কঠিন। আপনি ধরুন বাড়ির ছাদে একটি অ্যান্টেনা লাগালেন, সেই অ্যান্টেনা সরাসরি কানেক্টেড হবে স্যাটেলাইটের সঙ্গে, অর্থাৎ স্টারলিংক স্যাটেলাইটের সঙ্গে। সেই স্টারলিংক স্যাটেলাইট আবার গ্রাউন্ড স্টেশনের দ্বারা কানেক্টেড থাকবে। আর এই বাংলাদেশ এই গ্রাউন্ড স্টেশনের জন্য স্পেসটাই প্রোভাইড করছে। মানে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশন থেকে খুব সহজেই স্টারলিংকের স্যাটেলাইট নেপাল, ভুটান, এমনকি মায়ানমারেও ছড়িয়ে পড়তে পারে। এবং এমন জায়গায় স্টারলিংকের কানেক্টিভিটিটা গ্রাউন্ড স্পেসে তৈরি হচ্ছে বাংলাদেশের, যা সরাসরি ভারতের উত্তর পশ্চিম সীমান্তের কাছে। অর্থাৎ নেপাল, ভুটান এবং মায়ানমারে অ্যান্টেনা লাগিয়ে দিলেই আপনি খুব সহজেই বাংলাদেশকে ব্যবহার করে ইন্টারনেট স্যাটেলাইটের মাধ্যমে পেয়ে যাবেন এবং আলটিমেটলি এই ইন্টারনেট কোন কাজে লাগবে সেটাও কিন্তু এই মুহূর্তে এখন সব থেকে বড় প্রশ্ন। দক্ষিণ এশিয়ায় এর আগে কিন্তু কোনো গ্রাউন্ড স্টেশন স্টারলিংকের সেভাবে ছিল না। বিভিন্ন ধরনের ইন্টারনেট স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের জন্য ওমান এবং সিঙ্গাপুরকে ব্যবহার করত। কিন্তু এখন বাংলাদেশে এই স্টারলিংকের ঘাঁটি তৈরি হওয়ার ফলে বাংলাদেশ কিন্তু একটি পাওয়ারফুল স্যাটেলাইট ইকোসিস্টেম ডেভেলপ করতে পারবে দক্ষিণ এশিয়ায়, এবং তা ভারতের জন্য অত্যন্ত বিপজ্জনক। বাংলাদেশ এক্ষেত্রে পয়েন্ট অফ প্রেজেন্স হিসাবে কাজ করবে। মোহাম্মদ ইউনূস সরকার স্টারলিংককে সেই ছাড়পত্র দিয়ে চলে যায় এবং এর বিনিময়ে বাংলাদেশ কয়েকশো কোটি টাকা লাভবান হতে পারে ইলন মাস্কের কোম্পানি দ্বারা। অর্থাৎ বাংলাদেশ এক্ষেত্রে ডিজিটাল রিজিওনাল কানেক্টিভিটি হাব হতে চাইছে। ইতিমধ্যেই বাংলাদেশ এই স্টারলিংককে অ্যাপ্রুভ করে দিয়েছে, অপারেশনাল প্রসেস হয়ে গেছে। ভুটান, শ্রীলঙ্কা, নেপাল তারা সকলেই এই স্টারলিংককে এখন ব্যবহার করবে। কিন্তু ভারত, পাকিস্তান কিংবা আফগানিস্তান বা চীন কোনো অবস্থায় স্টারলিংককে অ্যাপ্রুভ করেনি। এবার এই সমস্ত প্রসেসটি কেন ভারতের জন্য বিপজ্জনক? দেখুন, একাধিক রিপোর্ট কিছু ক্ষেত্রে আমাদের সামনে আসে। ডিসেম্বরেও একাধিক রিপোর্টের সামনে এসছে যে স্টারলিংক যেহেতু সীমান্তবর্তী এলাকায় ব্যবহৃত হচ্ছে, তাই খুব সহজে সীমান্ত পেরিয়ে ভারতের উত্তর পূর্ব, স্পেশালি মণিপুরে কিন্তু এটি ঢুকে পড়েছে। ফলে এই মণিপুরে যখন ভারত সরকার ইন্টারনেট শাটডাউন করেছে, বহু ক্ষেত্রে স্টারলিংককে ইল্লিগালি ব্যবহার করে এই অঞ্চলে কানেক্টিভিটি এস্টাবলিশ করেছে বিদ্রোহী সংগঠন। একাধিক রিপোর্ট, একাধিক ছবি সামনে এসছে যেখানে মণিপুরের বিভিন্ন জায়গা থেকে স্টারলিংকের ডিভাইস উদ্ধার করা হয়েছে। অর্থাৎ পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে যে বাংলাদেশকে এই গ্রাউন্ড যে সেন্টার করছে স্টারলিংক বা গ্রাউন্ড সেন্টার করছে স্টারলিংক, তা সরাসরি ভারতের সীমানায় ইন্টারনেট পরিষেবাকে ইল্লিগালি বা পৌঁছে দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে বা হবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে।
অর্থাৎ কমিউনিকেশন সিস্টেম হিসাবে বিদ্রোহীদের এই স্টারলিংক কিন্তু কাজ করছে এবং বাংলাদেশ কিন্তু সেই চেষ্টাটাই করবে এবার তাদের সীমান্তে স্টারলিংকে নিয়ে এসে। পাশাপাশি এক্ষেত্রে ডাটা সিকিউরিটি একটা রিস্ক তৈরি হয়েছে। ইন্টারনেট এমন একটা বিষয় যেটা আপনি ট্র্যাক করেও 100% এটা কিন্তু ট্র্যাকিং আইডি খুঁজে পাবেন না। কোনো না কোনো ফাঁকফোকর খুব সহজেই ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে তৈরি করা যায়। সমস্যাটা হলো রাশিয়া এক বিস্ফোরক অভিযোগ করে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সময়। তারা সরাসরি ইলন মাস্কের কোম্পানিকে দোষারোপ করে বলে যে রাশিয়ার একাধিক গুরুত্বপূর্ণ ইনফ্রাস্ট্রাকচারের তথ্য স্টারলিংক স্যাটেলাইটের মাধ্যমে কাজে লাগিয়ে ইউক্রেনের সেনাবাহিনীর হাতে পৌঁছে দিচ্ছে। ইলন মাস্কের কোম্পানি পুরো বিষয়টি ডিনাই করলেও রাশিয়া কিন্তু সামাজিক এবং আন্তর্জাতিক স্তরে তাদের এই দাবি প্রমাণ করে দিয়েছিল। অর্থাৎ এই স্টারলিংকের স্যাটেলাইট এতটাই দ্রুত গতিতে কাজ করে যে কোনো র্যাডার, কোনো ডিভাইস একে সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করতে পারবে না। ফলে ইরানের যুদ্ধের সময় স্টারলিংক আমেরিকার ডাটা হাব হিসাবে কাজ করেছে। অর্থাৎ আমেরিকা সরকার যা বলে স্টারলিংক ঠিক সেটাই করে ইলন মাস্কের কোম্পানি। ইরানের সমস্ত গোপন তথ্য স্টারলিংক পৌঁছে দিয়েছে আমেরিকার কাছে। সেই স্টারলিংক আবার ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধতেও রাশিয়ার বিপক্ষে কাজ করেছে। ফলে ভারতের টেনশনের জায়গাটা ঠিক সেটাই। ভারত যদি ভবিষ্যতে কোনো যুদ্ধে জড়িয়ে যায়, আমেরিকা যা বলবে স্টারলিংক কিন্তু ঠিক সেভাবেই ভারত সংক্রান্ত একাধিক গোপন নথি আমেরিকার হাতে তুলে দেবে বা কিংবা আমেরিকার বন্ধু রাষ্ট্রের হাতে তুলে দেবে এবং বাংলাদেশ কিন্তু সেইটাই করার চেষ্টা করলো উত্তর পূর্ব সীমান্তের খুব কাছে স্টারলিংককে নিয়ে এসে। পাশাপাশি ফেক জিও ট্যাগিং যেটা সব থেকে বড় সমস্যা। অর্থাৎ কোথা থেকে ইন্টারনেটটি ইউজ করা হচ্ছে তা আপনি খুব সহজে চট করে ধরতে পারবেন না। এর কোনো নির্দিষ্ট টাওয়ার লোকেশন থাকবে না। ফলে পুরো বিষয়টি ম্যানুপুলেট করা যাবে স্টারলিংকের দ্বারা। ফলে সব মিলিয়ে যদি ভারতের কোনো নির্দিষ্ট জায়গায় স্টারলিংকের ইন্টারনেট পরিষেবাকে কাজে লাগিয়ে কোনো বড়সড় আক্রমণে ছক কষা হয়, তাহলে আপনি প্রপার রিয়েল টাইম ডেস্টিনেশন কিন্তু খুঁজে পাবেন না যে কোথা থেকে এই পুরো পরিকল্পনাটি করা হয়েছে। ভারতে স্টারলিংক নিষিদ্ধ, কিন্তু তা সত্ত্বেও স্টারলিংক যারা ব্যবহার করতে পারেন তারা ইল্লিগাল ওয়েতেও তো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করতে পারেন, এটাও তো বাস্তব। ভারতের বিভিন্ন জায়গায় আইন প্রশাসন কন্ট্রোলের জন্য ইন্টারনেটকে নিষিদ্ধ করে দেওয়া হয়, কিন্তু যখন আপনি বর্ডারের কাছে স্টারলিংককে নিয়ে এলেন তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে আপনি চাইলেও অসৎ উপায়ে ব্যবহারকারীদের আপনি সমূলে উৎপাটন করতে পারবেন না। ফলে সেখানেই কিন্তু বাংলাদেশের একটি নৈতিক জয় যে তারা চাইলেও বা ভারত চাইলেও এই প্রতিবাদী বা বিদ্রোহী গ্রুপকে ইন্টারনেট পরিষেবা দেওয়া থেকে তারা ভারত বঞ্চিত করতে পারবে না, কারণ কোনো না কোনোভাবে স্টারলিংক বর্ডার দিয়ে বিদ্রোহীদের কাছে পৌঁছে যেতেই পারে। এবং ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি একাধিক ঘটনায় আমরা সেই চিত্র দেখেছি। তাই বাধ্য হয়ে ভারত সরকার কিন্তু স্টারলিংককে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছিল ভারতে। বিভিন্ন জায়গায় তথ্য আমরা সামনে আসে, সেখানে দেখা যায় মণিপুরেও 200 মিটার এফটিপি কেবেল উদ্ধার হয়েছে স্টারলিংকের। শুধু তাই নয়, রাশিয়া, ব্রাজিল একাধিক বিশ্বের বৃহত্তর রাষ্ট্র স্টারলিংক কোন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে সে বিষয়ে সরাসরি প্রশ্ন তোলে। ফলে আন্তর্জাতিক স্তরের সামনে উত্তর পূর্ব ভারত নিঃসন্দেহে বড় একটি টার্গেট। ভারত সরকার বিভিন্নভাবে এই মণিপুর সমস্যাকে মেটানোর চেষ্টা করলেও আজকে ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ মনে প্রাণে চাইছে যে সেভেন সিস্টার্সে এই অশান্তকর পরিবেশ বজায় থাকুক এবং স্টারলিংককে কাজে লাগিয়ে তারা এই আন্তর্জাতিক শক্তিধর রাষ্ট্রগুলোকে সেভেন সিস্টার্সে নিয়ে আসছে, যেন ভারত কোনো না কোনোভাবে বিপদে পড়তে পারে। ভারত কি করে দেখার জন্য উদগ্রীব হয়ে থাকবে গোটা বিশ্ব। কিন্তু যে প্রবণতা বাংলাদেশের পক্ষ থেকে তৈরি করা হলো, এর পাল্টা দেওয়াটা প্রয়োজন এবং নিঃসন্দেহে ভারত পাল্টা দেবে, তা আমার দৃঢ় বিশ্বাস। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।